2026 বিধানসভা নির্বাচন যতই কাছে আসছে মন্তেশ্বরের রাজনৈতিক বাতাস তত গরম হচ্ছে। একদিকে মন্ত্রিসভার অভিজ্ঞ নেতা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, অন্যদিকে তাঁর বিরুদ্ধে এই তৃণমূলের ভিতরে দেখা যাচ্ছে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। প্রশ্ন একটাই, তৃণমূল কি আবারও সিদ্দিকুল্লাহ চৌধুরীকেই প্রার্থী করবে, নাকি দল ভিতরে ও বাইরে চাপের মুখে অন্য নতুন মুখ খুঁজবে? আর যদি গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গেই পৌঁছায় তাহলে কি বিজেপি কিংবা বাম কংগ্রেস আইএসএফের জোট সুযোগ পাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের পর্ব ভোটের নকশা মন্তেশ্বর বিধানসভা। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভোটের নকশা অনুষ্ঠান। ভোটের নকশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা বিশ্লেষণ করছি পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভার বাস্তব ভোটের চিত্র। আজকের পর্বে থাকছে পূর্ব বর্ধমান জেলার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র মন্তেশ্বর। আমরা যদি নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মন্তেশ্বর বিধানসভার ভোটার মোট সংখ্যা খুঁজি তাহলে দেখা যাবে মন্তেশ্বর বিধানসভার মোট ভোটার হচ্ছে 2,42,229টি, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,23,239টি, যার মধ্যে মহিলা ভোটার রয়েছে 1,18,986টি। আমরা যদি মন্তেশ্বর বিধানসভার জাতিগত গঠন দেখি তাহলে দেখা যাবে এই বিধানসভার এসটি ভোটার রয়েছে 8.41%, এবং এসসি ভোটার রয়েছে 23.88%, আর মুসলিম ভোটার রয়েছে 34.3%। এই তিনটি ভোট ব্যাংকেই মন্তেশ্বরের নির্বাচনের ভারসাম্য নির্ধারণ করে। মুসলিম ও দলিত ভোটারদের ঐক্যই এখানে যে কোনো প্রার্থীর জয়ের মূল একমাত্র চাবিকাঠি। আমরা যদি 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল দেখি তাহলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি ভোট পেয়েছিলেন 1,05,460টি। বিজেপি প্রার্থী সৈকত পাজা ভোট পেয়েছিলেন 73,655টি, আর সিপিএম প্রার্থী অনুপম ঘোষ ভোট পেয়েছিলেন 24,740টি। অর্থাৎ সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রায় 32,000 ভোটে জয় পান। এই জয় তার ব্যক্তিগত যেমন জনপ্রিয়তা রয়েছে, সংখ্যালঘু ভোট ব্যাংকের দৃঢ়তারও প্রমাণ করেছে। বর্তমান যদি প্রেক্ষাপট দেখি তাহলে 2026 বিধানসভা নির্বাচনের আগে মন্তেশ্বরের তৃণমূল কংগ্রেস এখন সবচেয়ে বড় সমস্যায় বা বড় চ্যালেঞ্জ হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই। দলের একাংশ দৃঢ়ভাবে চাইছে সিদ্দিকুল্লাহ চৌধুরী আবারও প্রার্থী হন, কারণ তাঁর সংখ্যালঘু সমাজে গভীর প্রভাব, ধারাবাহিক কাজের সুনামও রয়েছে। কিন্তু অন্য এক গোষ্ঠী বলছে এবার নতুন মুখ দরকার। তাদের অভিযোগ, সিদ্দিকুল্লাহ চৌধুরীর জনপ্রিয়তা থাকলেও তার ঘনিষ্ঠ গোষ্ঠী সংগঠনকে দখল করে রেখেছে, ফলে সাধারণ কর্মীদের মধ্যে যেন অসন্তোষ বাড়ছে। এই অভ্যন্তরীণ কোন্দল এখন এমন এক অবস্থায় পৌঁছেছে, যদি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে প্রার্থী করা হয় তাহলে তৃণমূলের এক অংশ বিরোধীকে জিতিয়ে দেওয়ার মনোভাব নিতে পারে। হতে পারে এই ফাটল বিজেপি কিংবা বাম কংগ্রেস আইএসএফ জোট দুই পক্ষই কোনো না একটা পক্ষ কাজে লাগাতে পারে। দুজনেই চেষ্টা করছে। বিজেপি বুঝে গেছে যে সরাসরি মুসলিম ভোট না পেলেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই তাদের জন্য বড় সুযোগ। গ্রামীণ হিন্দু ভোট তারা একত্র করতে পারলেই তারা ভোট যুদ্ধে মাথা তুলতে পারবে। অন্যদিকে বাম কংগ্রেস আইএসএফ জোট এই বিভাজনের সুযোগে তৃণমূল বিরোধী মুসলিম ভোট টানার চেষ্টা করছে। তাদের বক্তব্য, তৃণমূল মুসলিমদের ব্যবহার করছে, সম্মান দিচ্ছে না, আর এই স্লোগান দিয়ে তারা মাঠে ময়দানে নেমে পড়েছে। এটাকেই তারা হাতিয়ার করছে। আমরা যদি দেখি বর্তমানে তৃণমূলের যে অবস্থা তার কিছু পজিটিভ দিক যেমন রয়েছে তেমন নেগেটিভ দিকও রয়েছে। পজিটিভ যে দিকগুলো রয়েছে সেটা হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ব্যক্তিগত যে ইমেজ এখনও অনেকটাই ভালো।
সংখ্যালঘু ভোটে তাঁর বিশ্বাসযোগ্যতা কিছুটা হলেও আছে। সরকারি প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, ছাত্রবৃত্তি, তারপর কৃষক সহায়তা সবই গ্রামীণ ভোটের একটা প্রভাব ফেলেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কিছু নেগেটিভ দিক রয়েছে, যে নেগেটিভ দিকগুলো তৃণমূল কংগ্রেসকে আবার হারিয়ে দিতে পারে। তার মধ্যে অন্যতম হলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ব্লক ও পঞ্চায়েত স্তরে অন্তর্দ্বন্দ্বের ফলে সংগঠন একেবারে যেন দুর্বল হয়ে গেছে। যদি দল ঐক্যবদ্ধ না হয় তাহলে ভোট ভাঙনের সুযোগ নিতে পারে বিজেপি বা বাম কংগ্রেস আইএসএফ জোট। বিজেপি এবং এই জোটের তারা নতুন কৌশল করছে। বিজেপি এখানে মেরুকরণের রাজনীতি নয়, বরং অসন্তুষ্ট তৃণমূল ভোটে ভাগ বসানোর কৌশল দিচ্ছে। অন্যদিকে বাম কংগ্রেস আইএসএফ জোট মুসলিম ভোটে বিভাজন ঘটাতে চাইছে, বিকল্প নেতৃত্বের তত্ত্ব তুলে ধরছে। তারা বলতে চাইছে সিদ্দিকুল্লাহ চৌধুরী নেতা নয়, বরং বিকল্প আমরা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে 2026-এ কি হতে পারে? 2026-এর সম্ভাব্য যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, যদি তৃণমূল কংগ্রেস একজোট হয়ে সিদ্দিকুল্লাহকে প্রার্থী করে তাহলে মন্তেশ্বরে তৃণমূলে আবার জয় ছিনিয়ে নিতে পারে, এটা নিশ্চিত। কিন্তু যদি গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ে তাহলে বিজেপি বা বাম কংগ্রেস আইএসএফ জোট দুজনেই সুযোগ তৈরি হতে পারে। মন্তেশ্বরের রাজনীতি এখন এই একটাই কথায় বলা যায়, তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। বাইরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং ভিতরের বিভাজনেই এখন তৃণমূলের সবচেয়ে বড় প্রতিপক্ষ। তৃণমূল সেটা কি কাটিয়ে উঠতে পারবে? এটাই এখন দেখার বিষয়। এটাই ছিল আজকের ভোটের নকশা অনুষ্ঠান, মন্তেশ্বর বিধানসভার পূর্ণাঙ্গ বিশ্লেষণ। আগামী পর্বে আমরা বিশেষ অন্য কোনো বিধানসভার তথ্য তুলে ধরব, সেখানে রাজনৈতিক বাস্তবতা ও ভোটের গঠন তুলে দেব। ততক্ষণ চোখ রাখুন জিআইয়ের পর্দায়। আর নিচে কমেন্ট করে জানান আপনার মতে মন্তেশ্বরে তৃণমূল কি ঐক্যবদ্ধভাবে লড়তে পারবে, নাকি ভিতরের জোটই জটিল করে দেবে, হারিয়ে দেবে তৃণমূলকে? দেখা যাবে সেটাই 2026 বিধানসভা নির্বাচনের ফলাফলেই। তবে আপনি কি মনে করছেন, তৃণমূল কি সেখানে জিতবে, নাকি হারতে চলেছে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা? কমেন্ট করে অবশ্যই জানান।